দর্শক, আমি এই মুহূর্তে রয়েছি ডিবি কার্যালয়ে। গতকাল রাতেই সাবেক আইনমন্ত্রী আনিসুল হক এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার যে বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান, তাদেরকে মূলত গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার করে তাদেরকে ডিবি কার্যালয়ে আনা হয়েছে। যে কোনো মুহূর্তে ডিবি কার্যালয় থেকে আজকে ঢাকার নিম্ন আদালতে তাদেরকে নেওয়া হবে। এবং আমরা যতটুকু জানতে পেরেছি যে তাদের জন্য মূলত 7 দিনের রিমান্ড চাইবেন পুলিশ, এবং এতটুকু আমরা এখন পর্যন্ত জানতে পেরেছি। তবে এখনো তারা ডিবি কার্যালয়ে রয়েছেন। যে কোনো মুহূর্তে তাদেরকে ডিবি কার্যালয় থেকে তাদেরকে ঢাকার যে নিম্ন আদালত, সেখানে তাদেরকে নেওয়া হতে পারে, এমনটি আমরা জানতে পেরেছি। তবে তাদেরকে যে জন্য গ্রেপ্তার করা হয়েছে, যে মামলাটিতে গ্রেপ্তার করা হয়েছে, যদি সেটি আমরা পুলিশ সূত্রে যতটুকু জানতে পেরেছি, যে কোটা সংস্কারের দাবিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচি চলাকালে গত 16 জুলাই ঢাকা কলেজের সামনে যে সংঘর্ষ হয়, সেই সংঘর্ষতে 2 জন নিহত হয়। তাদের একজন ছিলেন ঢাকা কলেজের শিক্ষার্থী সবুজ আলী এবং অন্যজন ছিলেন একজন হকার, তার নাম হচ্ছে মোহাম্মদ শাহজাহান। এই ঘটনায় নিউ মার্কেট থানায় 2টি হত্যা মামলা করা হয় এবং সেই হত্যা মামলা বলা হয় যে এসব হত্যার ঘটনায় ইন্ধনদাতা হিসেবে আনিসুল হক এবং সালমান এফ রহমান ছিলেন, এবং তাদেরকে ইন্ধনদাতা হিসেবে মূলত তাদেরকে গ্রেপ্তার দেখানো হয়েছে, যার প্রেক্ষিতে গতকাল রাতেই তাদেরকে আসলে গ্রেপ্তার করা হয়। এবং ছাত্র জনতার আন্দোলনের মুখে শেখ হাসিনা সরকার, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার 5 আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে তিনি পদত্যাগ করেন, এবং পদত্যাগ করেই দেশ ছাড়ার পর তার মন্ত্রী সভার সদস্য যারা ছিলেন এবং আওয়ামী লীগের যে সমস্ত নেতারা ছিলেন, তারা এর 5 আগস্টের পরপরই তারা আত্মগোপনে চলে যান এবং তারা আত্মগোপনে থাকেন। এবং যতটুকু আমরা জানতে পেরেছি, তাদের মধ্যে থেকে কেউ দেশও ছেড়ে চলে গিয়েছেন ইতিমধ্যে। এবং ইতিমধ্যে যেমন এমনটি গুঞ্জন হচ্ছে যে তাদের অনেকেই বাংলাদেশ থেকে দেশ ত্যাগ করেছেন এবং দেশ থেকে তারা চলে গিয়েছেন, এমন গুঞ্জন যখন চারদিকে চলছে, ঠিক এরই মধ্যে আনিসুল হক এবং সালমান এফ রহমানকে গ্রেপ্তারের খবর আমরা পেয়েছি গতকাল রাতেই, এবং তাদেরকে গ্রেপ্তার করা হয়। এবং আনিসুল হক সম্পর্কে বলা চলে যে আনিসুল হক বাংলাদেশের প্রথম একজন আইনমন্ত্রী যিনি দীর্ঘ সময় ধরে আইন মন্ত্রণালয়ের দায়িত্বে তিনি ছিলেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হত্যা মামলার রাষ্ট্রপক্ষের কৌশলী ছিলেন এই আইনজীবী আনিসুল হক। 2014 সালের নির্বাচনে তাকে ব্রাহ্মণবাড়িয়া 4 আসন থেকে মনোনয়ন দেয় আওয়ামী লীগ। তিনি সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর শেখ হাসিনা তাকে আইনমন্ত্রী হিসেবে নিয়োগ দেন। সেই থেকেই বলা চলে যে আনিসুল হক আইনমন্ত্রী পদে ছিলেন। কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে 2টি বিতর্কিত বক্তব্য দেওয়ার পর সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে আমরা দেখতে পাই যে অনেকটাই তিনি নিষ্ক্রিয় ভূমিকা পালন করেছিলেন, এবং তারপরই সামনে আনা হয় যাকে তিনি ছিলেন এই আনিসুল হক, এবং তার সাথে আরেকজনকেই সামনে আনা হয়, মোহাম্মদ আরাফাতকেই সামনে নিয়ে আসা হয়। এবং মূলত ওবায়দুল কাদের যে 15 জুলাই একটি বক্তব্য দিয়েছিলেন, সেই বক্তব্যের প্রেক্ষিতেই মূলত বৃষ্টির দিনে আনন্দটা একটু বেশিই জমুক, আর আনন্দ আয়োজন মানেই চাষি সুগন্ধি চিনি গুঁড়া চাল। যে বক্তব্যটি দিয়েছিলেন, সেই বক্তব্যের কারণেই মূলত ওবায়দুল কাদেরকে সরিয়ে আইনমন্ত্রী আনিসুল হককে সামনে আনা হয়। যেমন ওবায়দুল কাদের 15 জুলাই একটি কথা বলেছিলেন যে আন্দোলনকারীদের রাজাকার স্লোগানের জবাব ছাত্রলীগই দেবে, ছাত্রলীগ প্রস্তুত রয়েছে। এবং 19 জুলাই তিনি আরেকটি কথা বলেছিলেন যে কারফিউ জারির বিষয়টি জানিয়ে ওবায়দুল কাদের বলেছিলেন শুট অন সাইট বা দেখামাত্র গুলির নির্দেশ জারি, এমন একটি কথা বলেছিলেন, যার প্রেক্ষিতেই এর পরপরই ওবায়দুল কাদেরকে একটু দূরে সরিয়ে দিয়ে আমরা দেখেছি যে আনিসুল হকই মূলত সরকারের মুখপাত্র হিসেবে অনেকটা কাজ করেছিলেন। এবং আরেকজন যিনি ছিলেন তিনি হলেন সালমান এফ রহমান সম্পর্কে যদি আমি একটু বলার চেষ্টা করি, সালমান এফ রহমান বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশনের সাবেক সভাপতি ছিলেন এবং বেক্সিমকো গ্রুপের প্রতিষ্ঠাতাদের তিনি একজন। তিনি আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার বেসরকারি খাত বিষয়ক উপদেষ্টা ছিলেন। 2018 সালের নির্বাচনে সালমান এফ রহমান ঢাকা 1 আসন থেকে নির্বাচন করে আওয়ামী লীগ থেকে সংসদ সদস্য হন। পরে তাকে নিজের বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা পদে নিয়োগ দেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সালমান এফ রহমান 80-র দশক থেকেই শীর্ষস্থানীয় একজন ঋণ খেলাপি হিসেবে পরিচিত ছিলেন। 1996 সালে শেয়ার বাজার কেলেঙ্কারিতে তার নামও এসেছিল। তবে 2009 সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর সালমান এফ রহমানের বেক্সিমকো গ্রুপের প্রতিষ্ঠানগুলো বিশেষ সুবিধা নিয়ে ঋণ খেলাপির যে তালিকা, সেই তালিকা থেকে তিনি তার নাম কাটায় এমনটি জানা যায়। এবং 2011 সালে শেয়ার বাজার কেলেঙ্কারির পর খন্দকার ইব্রাহিম খালেদের নেতৃত্বে গঠিত তদন্ত কমিটি বলেছিল নিয়ন্ত্রক সংস্থাকে প্রভাবিত করার ক্ষেত্রে সালমান এফ রহমানের ভূমিকা রয়েছে, তাকে শেয়ার বাজার থেকে দূরে রাখার পরামর্শ কিন্তু তখন দেওয়া হয়েছিল। 2014 সালের ডিসেম্বরে বাংলাদেশ ব্যাংক কয়েকটি প্রভাবশালী ব্যবসায়ী গ্রুপের চাপে বৃহৎ ঋণ পুনর্গঠনের একটি নীতিমালা তৈরি করে দেয়। ওই নীতিমালায় আওতায় সুবিধা পাওয়া প্রতিষ্ঠানগুলির একটি ছিল এই বেক্সিমকো গ্রুপ। 2016 সালে অগাস্টে সালমান এফ রহমান ও তার ভাই সহ ধানমন্ডির বাড়ির নিলামের উদ্যোগ নিয়েছিল সোনালী ব্যাংক। তারা বেসরকারি বিমান পরিবহন সংস্থা জিএমজি এয়ারলাইন্সের কাছে 228 কোটি টাকা আদায়ের জন্য এই নিলামের আয়োজন করে। তবে আগের দিন নিলাম আটকে যায়। সালমান এফ রহমান 7 জানুয়ারি অনুষ্ঠিত নির্বাচনের আগে দেওয়া হলফনামায় নিজের স্থাবর সম্পদের পরিমাণ দেখান 312 কোটি টাকার বেশি। 5 বছরে তার অস্থাবর সম্পদ বেড়েছে 36 কোটি টাকা। সব মিলিয়ে বলা চলে যে দুজনকে গতকাল রাতে গ্রেপ্তার করা হয়েছে। তারা দুজনই একজন আইন মন্ত্রণালয়ের একজন প্রভাবশালী একজন আইনজীবী ছিলেন, কিংবা আইন মন্ত্রণালয়ের সিন্ডিকেটের যে কথা বলা হয়, তিনি পুরো কোর্টগুলোকে, পুরো আইন ব্যবস্থাকে একটি সিন্ডিকেটের আওতায় রেখেছিলেন এই আনিসুল হক। এবং পাশাপাশি পুরো ব্যবসা ক্ষেত্রে ব্যবসায়িক কার্যক্রমে যে সিন্ডিকেটের যে পরিস্থিতি তৈরি হওয়া, সেটি তৈরি করেছেন সালমান এফ রহমান, এবং তাদের বিরুদ্ধে বিস্তর অভিযোগ রয়েছে। এবং সবগুলো অভিযোগের প্রেক্ষিতে গতকাল রাতেই তাদেরকে যে মামলায় গ্রেপ্তার করা হয়েছে, যদি আমি আরেকবার একটু বলি, তাদেরকে দুটো হত্যা মামলায় তাদের দুজনকে মূলত গ্রেপ্তার করা হয়েছে। সদরঘাট থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে যে 16 জুলাই ঢাকা কলেজের সামনে যে সংঘর্ষ হয়েছে, সেই সংঘর্ষে একজন শিক্ষার্থী এবং একজন হকার মারা যায়। সেই হত্যার দায়ে হত্যা মামলায় তাদেরকে মূলত গ্রেপ্তার করেছে। আমরা যতটুকু জানতে পেরেছি, তারা দুজনের ছদ্মবেশে তারা পালিয়ে যাওয়ার জন্য চেষ্টা করেছেন। এবং যেমনটি দেখা গিয়েছে, একজন পুরো তার সালমান এফ রহমান তার যে মুখের অবয়ব অর্থাৎ দাড়ি কেটে ফেলেছেন, এবং সাধারণত লুঙ্গি পরে একেবারে ছদ্মবেশ যাকে বলে যেন না চেনা যায়, এমন ছদ্মবেশেই তারা মূলত পালিয়ে যাওয়ার জন্য চেষ্টা করেছেন। এবং চেষ্টাকালীন তাদেরকেই মূলত গ্রেপ্তার করা হয়েছে। এবং আমরা জানতে পেরেছি যে তাদের বেশিরভাগই এখন সাবেক যে মন্ত্রণালয় এবং এমপি মন্ত্রী যারা রয়েছেন সাবেক সরকারের, তাদের অধিকাংশই কিন্তু পলাতক রয়েছেন। তারা আসলে কে কোথায় পালিয়ে রয়েছেন সেটি এখন পর্যন্ত নিশ্চিত নয়। এবং বলা চলে যে তাদের মধ্যে অনেকেই ইতিমধ্যে দেশ ছেড়ে পালিয়েছেন। তবে কারা ইতিমধ্যে দেশ ছেড়ে পালিয়েছেন সেটি যেমন বলা সম্ভব নয়, এবং তাদের মধ্যে যারা দেশে এখন পর্যন্ত পলাতক রয়েছেন তারা কে কোথায় পালিয়ে রয়েছেন সেটিও বলা সম্ভব নয়। তবে দীর্ঘদিন ধরে থানার কার্যক্রম বন্ধ ছিল, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের কার্যক্রম দীর্ঘদিন ধরে বন্ধ ছিল। তারা ইতিমধ্যেই থানার কার্যক্রম শুরু হয়েছে। পুলিশ প্রশাসন তারা তাদের কাজ শুরু করার ক্ষেত্রে গেল কয়েকদিন ধরে যে তাণ্ডব হয়েছে, যে সংগ্রাম হয়েছে, যে হামলা মামলা হয়েছে, এবং সাবেক সরকারের মন্ত্রণালয়ের এমপি মন্ত্রী যারা ছিলেন তারা যারা পলাতক রয়েছেন তারাও কিন্তু ইতিমধ্যে ধীরে ধীরে আইনের আওতায় আসতে শুরু করেছে, এবং তাদেরকে আইনের আওতায় প্রশাসন নিয়ে আসা কার্যক্রম সেটি কিন্তু শুরু হয়েছে। তারই ধারাবাহিকতা আমরা দেখেছি গতকাল রাতে দুজন সরকারি শীর্ষস্থানীয় ব্যক্তি গ্রেপ্তার হয়েছেন। তাদেরকে কিছুক্ষণের মধ্যেই ডিবি কার্যালয় থেকে, তারা এখনো ডিবি কার্যালয়ে রয়েছেন, ডিবি কার্যালয় থেকে কিছুক্ষণের মধ্যেই তাদেরকে ঢাকার নিম্ন আদালতে তোলা হবে বা নিয়ে যাওয়া হবে। তো আমরা শেষ খবর পর্যন্ত যতটুকু আমাদের কাছে তথ্য রয়েছে বা যতটুকু আমরা জানতে পেরেছি, তাদেরকে 7 দিনের রিমান্ড চাইতে পারে পুলিশ। এ ছিল এখান থেকে সর্বশেষ তথ্য।